হোয়াট ইজ ব্যাটারি? আমরা যদি ব্যাটারিকে একদম সব থেকে সহজ কোশ্চেন যে ব্যাটারি কি, যদি ব্যাটারি কি এক কথায় উত্তর দিই তাহলে ব্যাটারি কি হবে না, ব্যাটারি হচ্ছে একটা কেমিক্যাল স্টোরেজ ডিভাইস। কেমিক্যাল বলবো না, ইলেকট্রিক্যাল স্টোরেজ ডিভাইস। কি বলবো? ইলেকট্রিক্যাল স্টোরেজ ডিভাইস। অর্থাৎ ব্যাটারি হচ্ছে একটা ডিভাইস, একটা যন্ত্র যার মধ্যে ইলেকট্রিক এনার্জি আমরা স্টোর করে রাখতে পারি। কিন্তু ইলেকট্রিক এনার্জি তো নর্মালি স্টোর করতে পারবো না। ইলেকট্রিক এনার্জি স্টোর করতে গেলে তার একটা প্রসেস লাগে, একটা পদ্ধতি লাগে। সেই পদ্ধতিটা কি না, পদ্ধতিটা হচ্ছে স্টোর কেমিক্যাল এনার্জি অ্যান্ড কনভার্ট টু ইলেকট্রিক এনার্জি। অর্থাৎ আমরা যখন ব্যাটারিকে চার্জ করি, ব্যাটারিকে চার্জ করছি মানে ব্যাটারির ভেতরে যে কেমিক্যাল গুলো আছে সেই কেমিক্যাল গুলোর মধ্যে রিয়েকশন হয়, বিক্রিয়া হয়। তাহলে ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। আমি ইলেকট্রিক দেওয়ার ফলেই তো বিক্রিয়াটা হলো, তাহলে ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। আবার যখন ব্যাটারিকে আমি ব্যবহার করব তখন ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল রিয়েকশনটা হয়েছিল আবার একই রকম ভাবে যে রিয়েকশন হয়েছিল সেটা বিপরীত রিয়েকশন হবে, তার ফলে ব্যাটারি থেকে আমরা একটা ইলেকট্রিক এনার্জি পাবো। তাহলে ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, কেমিক্যাল এনার্জি থেকে আবার ইলেকট্রিক এনার্জি আমি পেলাম। তাহলে এই কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জি হিসেবে যে স্টোর হয় ব্যাটারির মধ্যে, সেটাই সেই যে ডিভাইসের মধ্যে হয় সেটাকে আমরা বলছি ব্যাটারি। কনসেপ্টটা কি ক্লিয়ার? খুব সহজ করে বললাম, আর এরকম সহজ করেই মনে রাখতে হবে যে ব্যাটারি জিনিসটা কি। ব্যাটারি হচ্ছে একটা ইলেকট্রিক স্টোরেজ ডিভাইস যার মধ্যে ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জি রূপে স্টোর হয়, সঞ্চিত হয়। ক্লিয়ার? রিপ্লাই করুন। ক্লিয়ার স্যার। এরপর টাইপ অফ ব্যাটারি। ব্যাটারি মূলত দু ধরনের হয়, একটাকে বলা হয় নন রিচার্জেবল, একটাকে বলা হয় রিচার্জেবল। এই নন রিচার্জেবল আর রিচার্জেবলের মধ্যে পার্থক্য কি? নন রিচার্জেবল মানে আমি যদি বাজার থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে আসি, আমি সেটাকে একবার ব্যবহার করব, ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে ব্যাটারিটাকে ফেলে দেবো। রিচার্জেবল মানে আমি ব্যাটারি কিনে নিয়ে এলাম, ডিসচার্জ হয়ে গেল, আবার চার্জ করলাম, আবার ডিসচার্জ হয়ে গেল, আবার চার্জ করলাম। তার মানে একটা ব্যাটারিকে আমরা অনেকবার ব্যবহার করতে পারবো। তাহলে নন রিচার্জেবল ব্যাটারি মানে হলো যে এই ব্যাটারিকে আমি একবার ব্যবহার করার ফলে আর কিন্তু চার্জ করতে পারবো না। কেন চার্জ করতে পারবো না সেই বিষয়গুলো পরে বলছি। হ্যাঁ বলুন। না, এটা ইউজ অ্যান্ড থ্রো নন রিচার্জ এটা ব্যাটারি। এই যন্ত্র, হ্যাঁ দুটোই এই যন্ত্র, হ্যাঁ, দীর্ঘদিন ব্যবহার এটা করার ফলে এটাকেও ফেলে দিতে হবে। না, এই তো এটা ব্যাটারিটা হচ্ছে জল কমে গেলে জল আবার দিতে হয়। একদম। তাহলে নন রিচার্জেবল, রিচার্জেবল এই দু ধরনের ব্যাটারি হয়। এইবার নন রিচার্জেবল ব্যাটারি কোনগুলো, কোনগুলোকে আমরা চার্জ করতে পারি না? আমরা বাড়িতে যে ঘড়ি ব্যবহার করি, ঘড়িতে যে ব্যাটারি ইউজ করি, হাত ঘড়িতে যে ব্যাটারি ইউজ করি, মানে ডিজিটাল নয়, অ্যানালগ যে ব্যাটারি মানে ঘড়ি ব্যবহার করি, খেলনা গাড়িতে যে ঘড়ি ব্যবহার করি, ব্যাটারি ব্যবহার করি, সেগুলো হচ্ছে নন রিচার্জেবল, অর্থাৎ সেই ব্যাটারিগুলোকে চার্জ করা যায় না। কিন্তু ওই ব্যাটারিগুলো কি ধরনের ব্যাটারি বা কি দিয়ে তৈরি করা হয়, ওই ব্যাটারিগুলোর যদি আমরা উদাহরণ বলি তাহলে আমরা এই চারটে উদাহরণ সব থেকে বেশি পাই, কেন এগুলোই বেশি করে ব্যবহার করা হয়। একটা হচ্ছে জিঙ্ক কার্বন ব্যাটারি, জিঙ্ক ক্লোরাইড, মানে এগুলো শর্ট ফর্ম লেখে, জেড মানে জিঙ্ক, সিএল মানে ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ব্যাটারি। LiMnO2 মানে হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড ব্যাটারি, অ্যালকালাইন ব্যাটারি। এই ধরনের ব্যাটারি গুলোই হচ্ছে আমাদের, যেটাকে আমরা ঘড়ির ব্যাটারি বলি, খেলনা গাড়ির ব্যাটারি বলি, সেইগুলো হচ্ছে এই ব্যাটারি গুলোর মধ্যেই পড়বে। যে ব্যাটারি গুলোকে আমরা চার্জ করতে পারি না, বাজার থেকে কিনে আনার পরে সেটাকে আমাকে ফেলে দিতে হয়। এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের ব্যাটারিকে আমরা কেন চার্জ করতে পারবো না? ব্যাটারিটা তো কোম্পানি থেকে চার্জ হয়ে আসে, তাহলে ডিসচার্জ হয়ে গেলে কেন আমরা চার্জ করতে পারবো না? তার কারণ হচ্ছে, এটা পরিষ্কার করে বলেছি, আমি এটা উল্লেখ করছি। হাইড্রোজেন গ্যাস ইজ এ বাই প্রোডাক্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন ইন অল অ্যালকালাইন ব্যাটারি। মানে এই যে অ্যালকালাইন ব্যাটারি, এই ব্যাটারিকে যদি আমরা চার্জ করি, চার্জ কি হবে না? চার্জ হবে, কিন্তু
ওই ব্যাটারির ভেতরে কি হবে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার হাইড্রোজেন গ্যাস যদি একটা ব্যাটারির ভেতরে উৎপন্ন হয়, তাহলে ওই হাইড্রোজেন গ্যাস ব্যাটারির ভেতর থেকে কি হবে, বাইরে বেরোনোর চেষ্টা করবে, যেহেতু গ্যাস, তখন ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, ব্যাটারিটা বাস্ট হয়ে যেতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে। তার মানে এই ব্যাটারিগুলোকে চার্জ করলে যখন ব্যাটারির ভেতরে কোনো কেমিক্যাল রিয়েকশন হবে, তখন সেখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যে কারণে ব্যাটারিটা বাস্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এই ব্যাটারিগুলোকে আমরা চার্জ করতে পারি না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। এটা কতদিন জানতেন? জানতাম না স্যার। আচ্ছা, প্রায় সবাই জানতেন না। তো আমাদের ইন্টারনালি এই বিষয়গুলোকে আমাদের কিন্তু বুঝতে হবে। আর এই কনসেপ্ট গুলো যদি না থাকে, যে কেন আমরা চার্জ করতে পারি না, এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কাস্টমার বলুন বা আমরা যদি একটা কোম্পানি ইঞ্জিনিয়ার হই, তাহলে তো ভ্যারাইটিস প্রশ্ন মানুষের কাছ থেকে আসবে। তো সেই প্রশ্নগুলোর প্রপার অ্যান্সার, টেকনিক্যালি অ্যান্সার আমরা কিন্তু সঠিকভাবে দিতে পারবো না। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু খুব ভালো করে বোঝা খুব দরকার। এবার আসছে রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি আমরা সবাই জানি, মোবাইলের ব্যাটারি থেকে শুরু করে সবকিছুই আমরা চার্জ করতে পারি বর্তমানে। কিন্তু এই রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো চার্জার থেকে আমরা ব্যাটারিকে চার্জ করি, দেখুন চার্জারের যেটা লাল পয়েন্ট এবং চার্জারের যেটা কালো পয়েন্ট, ব্যাটারির লালের সঙ্গে লাল আর ব্যাটারির কালোর সঙ্গে কালোটাকে কানেক্ট করছি। কখন না, যখন আমরা ব্যাটারিকে চার্জ করব। তাহলে এই যে কালোর সঙ্গে কালো এবং লালের সঙ্গে লাল, অর্থাৎ পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে আমি চার্জ করছি। এটা একদম কারেক্ট। যদি বাই চান্স আমরা এটা উল্টে দিই, অর্থাৎ এই নেগেটিভটাকে যদি এখানে কানেকশন করে দিই, পজিটিভটাকে এখানে কানেকশন করে দিই, করে যদি চার্জে লাগিয়ে দিই, কি হবে? ঠিক এই ঘটনাটা ঘটবে। তাহলে ব্যাটারি চার্জ করার সময় দেখুন, এই যে পজিটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে দিয়েছে। ব্যাটারি চার্জ করার সময় বাই চান্স যদি আমরা উল্টো কানেকশন করে দিই, তাহলে কিন্তু ব্যাটারিটা ওভারহিট হয়ে বাস্ট হয়ে যেতে পারে, যেটা মোর ইম্পর্টেন্ট একটা বিষয়। এই সামান্য একটা ভুল এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে, যেটা আমাদের ধারণার বাইরে। যে কোনো ক্ষেত্রে। এরপর ডিফারেন্ট বিটুইন রিচার্জেবল এবং নন রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল এবং নন রিচার্জেবল ব্যাটারির মধ্যে প্রধান পার্থক্য কি? পার্থক্য আমরা অনেক বলতে পারি, কিন্তু যদি আমাকে বলা হয় একটা সেন্টেন্সে অ্যান্সার দিতে, আমরা কিন্তু কেউই প্রায় অ্যান্সার দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা ওইভাবে শিখিনি। ওইভাবেই কিন্তু আমাদের শিখতে হবে, যে পার্টিকুলার একটা লাইনে বলুন যে রিচার্জেবল আর নন রিচার্জেবল ব্যাটারির মধ্যে প্রধান পার্থক্য কি। এইটা বলার আগে একটা টেকনিক্যাল টার্ম জানতে হবে, সেটা হচ্ছে লাইফ সাইকেল। যেমন মানুষের ক্ষেত্রে মানুষ মোটামুটি ৮০ থেকে ১০০ বছর বাঁচে, তাহলে মানুষের জীবনকাল কত? গড়ে ধরলে ৯০ বছর। সেরকম ব্যাটারি আমরা যে ব্যবহার করি, সেই ব্যাটারিরও কিন্তু আনলিমিটেড আমরা ইউজ করতে পারি না। মানে একবার কিনলাম ৫০ বছর চলবে, সেটা চলবে না। কেন? ব্যাটারিরও একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে। অর্থাৎ একটা ব্যাটারিকে আমি কেনার পরে যদি তার লাইফ সাইকেল ১০০০ হয়, তার মানে ওই ব্যাটারিকে ১০০০ বার চার্জ করতে পারবো, ১০০০ বার ডিসচার্জ করতে পারবো। এই ১০০০ বার ব্যবহার করার পরে এই ব্যাটারিটা কিন্তু আর ব্যবহারযোগ্য থাকবে না। তাহলে এই ব্যাটারির লাইফ সাইকেল কত? ১০০০। এখানে লেখা আছে ২০০০ সাইকেল। যখন আপনারা মোবাইল কেনেন, দেখবেন মোবাইলের ব্যাটারিতে স্পেসিফিকেশন লেখা থাকে ২০০০ সাইকেল, ২৫০০ সাইকেল, ৩০০০ সাইকেল। এটার মানে হলো ওই ব্যাটারিকে আপনি ২০০০ বার ফুল চার্জ, মানে 0 থেকে 100 ২০০০ বার চার্জ করতে পারবেন। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? লাইফ সাইকেল বিষয়টা কি ক্লিয়ার? স্যার এটা আরেকবার বলুন, কি ২০০০ বার, ওটা একটু আরেকবার বলুন। যখন আপনি কোনো ব্যাটারি অর্ডার করবেন, যদি অনলাইনে অর্ডার করেন, দেখবেন ওখানে ব্যাটারির স্পেসিফিকেশনে লেখা থাকবে ধরুন ২০০০ সাইকেল। এই ২০০০ সাইকেল কথার মানে হলো
ওই ব্যাটারিটা আমি কেনার পরে 2000 বার চার্জ করতে পারবো। মানে আমরা যে মোবাইলটা চার্জ দিই, যদি প্রত্যেক দিন চার্জ দিই, তাহলে 1 বছরে 365 বার চার্জ করছি। তাহলে ব্যাটারির লাইফ সাইকেল যদি 2000 হয়, তাহলে 1 বছরে আমি গড়ে ধরলাম 400 বার চার্জ করছি 1 বছরে। তাহলে 2000 বার চার্জ করতে পারবো। তাহলে কত বছর চার্জ করতে পারবো? কত বছর ব্যাটারিটা ব্যবহার করতে পারবো? 5-এ 4-5-এ 20, 5 বছর ওই ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবো। বুঝতে পারলেন? স্যার ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে যখন আমরা কোনো ব্যাটারি কিনবো বা মোবাইল কিনবো, সেখানে ব্যাটারির লাইফ সাইকেলটা দেখে নেওয়াটা খুব দরকার। এবার যেটা বলছিলাম, তাহলে নন রিচার্জেবল ব্যাটারি হলে তার লাইফ সাইকেল কত হবে? আমি তো একবারই ব্যবহার করতে পারবো, তাহলে লাইফ সাইকেল কত? 1, তাই না? 1ই তো। রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে নন রিচার্জেবল ব্যাটারি মানে তার লাইফ সাইকেল 1 হবে, আর রিচার্জেবল ব্যাটারি মানে তার লাইফ সাইকেল মোর দেন 1 হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। ওকে। কখনো ভেবে দেখেছিলেন? Okay. এরপর হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ আমরা জানি যে লেড এসিড ব্যাটারি সাধারণত 12 ভোল্টের হয়। তো এটা সিঙ্গেল ব্যাটারি 12 ভোল্ট, দুটো ব্যাটারিকে সিরিজে কানেকশন করেছি, তাই এটা হয়ে গেল 24 ভোল্ট। 36 ভোল্ট কি করে করবো? পরপর 3টে ব্যাটারি সিরিজে কানেকশন করেছি, হয়ে যাবে 36 ভোল্ট, 12 ভোল্ট করে 3টে। এগুলো খুব বেশি আলোচনা করছি না, কারণ এই সিরিজ প্যারালাল ব্যাপারটা ওই প্র্যাকটিক্যাল যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আলোচনা করবো। 4টে ব্যাটারি আমরা পরপর করে কানেকশন করলাম, অর্থাৎ সিরিজ কানেকশন করলাম, সেই জন্য 4টে ব্যাটারি 12 × 4 = 48 ভোল্ট। কানেকশন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। দেখুন এখানে কানেকশনটা দেখুন, পরপর করে কানেকশন করেছি, আর এখানে কানেকশন দেখুন এরকম করে বাকি বাকি, অর্থাৎ এই ব্যাটারির এটা নেগেটিভ হলে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম। তার মানে ব্যাটারিকে আমি যেরকম করে সাজাই না কেন, আমার কানেকশনের সিস্টেমটা হবে একটা পজিটিভের সঙ্গে একটা নেগেটিভ, একটা পজিটিভের সঙ্গে একটা নেগেটিভ, একটা পজিটিভের সঙ্গে একটা নেগেটিভ, এইভাবে আমরা কানেকশন করব। এইভাবে কানেকশন করলে এটাকে বলা হচ্ছে সিরিজ কানেকশন। এবার সিরিজ কানেকশন কেন করব, অন্য কোনো কানেকশন কেন করব না, তো সেই বিষয়গুলো আমরা পরে শিখব। আচ্ছা, এতটা পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে বলুন। স্যার বলছি যে নেগেটিভ গুলো যদি সবগুলো একসঙ্গে যোগ করে দেওয়া হয় আর পজিটিভ গুলো একসঙ্গে যোগ করে দেওয়া হয়? সেটা তো হবে, কিন্তু নেগেটিভ পজিটিভ যদি নেগেটিভ গুলোকে একসঙ্গে কানেকশন করে যদি আমরা নেগেটিভ বের করি, পজিটিভ কানেকশন করে যদি পজিটিভ বের করি, সেটাতেও হবে। সেই কানেকশনটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। এটাও করা হয়, ঠিক আছে? সিরিজ কানেকশনও করা হয়, প্যারালাল কানেকশনও করা হয়। এবার সিরিজ কানেকশন আমরা কেন করব, মানে কোন ক্ষেত্রে সিরিজ কানেকশন করব আর কোন ক্ষেত্রে প্যারালাল কানেকশন করব, সেটারও বিষয় আছে। তো সেই বিষয় বা সেই কনসেপ্ট গুলো আমরা যখন ব্যাটারি প্যাক ডিজাইন নিয়ে আলোচনা করব, তার আগে এই ডিটেলস আলোচনা করব। এতটা পর্যন্ত কি সবার ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলুন, রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, okay. আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি, সুব্রত বারিক, এনাকে কি কেউ চেনেন যারা প্রেজেন্ট আছেন? না, না স্যার। না স্যার। সুব্রত বারিক বোধহয় আইটিআই কলেজের স্টুডেন্ট সম্ভবত। আমাদের এতে হাওড়া হোমসে হাওড়া হোমসে মনে হয়। জানি না স্যার। আচ্ছা, একটু ভালো হবে তো। খোঁজ নিয়ে একটু দেখবেন তো, ঠিক আছে? কোন ট্রেড একটু বললে বোঝা যেত স্যার, কোন ট্রেড? কোন ট্রেড সেটা তো বলতে পারবো না। আপনি একটু বন্ধুদেরকে জিজ্ঞেস করুন না, তাহলেই হবে। মোটামুটি একটু ইরেগুলার স্টুডেন্ট বোধ হয়, আমি সঠিক জানি না। নামটা আবার কি বললেন, রিপিট করুন। আমি নামটা গ্রুপে দিয়েছিলাম, সুব্রত আচ্ছা, বারিক। সুব্রত পারই। ঠিক আছে না, স্যার। বারিক বারিক। বাড়ি।
ঠিক আছে স্যার, জেনে বলবো। আমি গ্রুপে লিখে দিচ্ছি একবার। হুম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসবো লেড অ্যাসিড ব্যাটারি, যেটা বললাম এই লেড অ্যাসিড ব্যাটারির ভেতরে কি থাকে সেই সম্পর্কে আমাদের কিন্তু সঠিক আইডিয়া থাকতে হবে যে লেড অ্যাসিড ব্যাটারির ভেতরে কি থাকে। একটা লেড অ্যাসিড ব্যাটারি কিভাবে তৈরি করা হয় একটু দেখে নিই। একটা লেড অ্যাসিড ব্যাটারিতে দেখুন এরকম করে 6টা ছিপি আছে, এই কালো কালো করে একটা ছিপি। তো ছিপি মানে কি, এগুলো হচ্ছে এক একটা সেল। সেল মানে হচ্ছে একটা ব্যাটারির মধ্যে 1 2 3 4 4 5 6 6টা সেল থাকে, ঠিক আছে? 6টা সেল মিলিয়ে একটা ব্যাটারি। ধরে নিলাম 6টা সেল মানে 6টা ছোট ছোট ব্যাটারি পরপর কানেকশন করে একটা বড় ব্যাটারি তৈরি করা হলো, সেটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। এবার এই যে সেলগুলো বললাম, এই সেলগুলো কত ভোল্টের হয়? এই সেলগুলো হয় 2.2 ভোল্ট। এক একটা সেল 2.2 ভোল্ট, তাহলে 6টা সেল, তাহলে 2.2 ভোল্ট গুণিত 6 কত হচ্ছে দেখুন, 6 দুগুণে 12, 13.2 ভোল্ট, তাই তো? তার মানে যেটাকে আমরা 12 ভোল্টের ব্যাটারি বলি, অ্যাকচুয়ালি ওই ব্যাটারিকে যদি আমরা 100% চার্জ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ হবে 13.2 ভোল্ট। এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা সেল যদি 2.2 ভোল্ট হয়, 6টা ব্যাটারিকে পরপর কানেকশন করা হয়েছে, তাহলে 2.2 6বার যোগ হবে, মানে 6বার গুণ একই জিনিস, 13.2 ভোল্ট। তাহলে 13.2 ভোল্ট ব্যাটারি অ্যাকচুয়ালি 100% যখন চার্জ করো তখন 13.2 ভোল্টই হবে, কিন্তু এভারেজ ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, সেই জন্য আমরা এটাকে 12 ভোল্টের ব্যাটারি বলি। এই হলো 12 ভোল্টের ব্যাটারি। এইবার এখানে যে সেলগুলো বললাম, ওই একটা সেল, অনলি সিঙ্গেল সেল, কি বললাম, অনলি সিঙ্গেল সেল যদি আমি দেখি, ওই একটা সেলের ভেতরে এই পুরো বিষয়টা থাকে। এরকম করে 6টা থাকে, 6টা সেল বলেছি, তাহলে 6টা থাকবে। কি থাকে না, আমি ব্যাটারির যেটা পজিটিভ দেখছি, এখানে পজিটিভ এরই থাকে, তো পজিটিভ লিড যেটাতে আমরা লাল কালারের কানেকশন করি, তো ওর নিচে কি থাকে, ওর নিচে একটা প্লেট থাকে, ওই প্লেটটা এরকম তার জালির মতো তৈরি করা হয়, প্লেট থাকে। আর নেগেটিভ প্লেট, নেগেটিভ যে বা মাইনাস যেটা হয় তাতেও সেটাও কিন্তু একটা প্লেট থাকে, ঠিক আছে? এবার পজিটিভ প্লেটটা কি দিয়ে তৈরি হয়? পজিটিভ প্লেটটা তৈরি হয় PbO2 দিয়ে। PbO2 ফুল ফর্ম কি? পিবি মানে হচ্ছে লেড, O2 মানে অক্সিজেন, তাহলে PbO2 অর্থাৎ লেড লেড ডাই অক্সাইড। কি হবে? পিবি মানে লেড, O2 মানে কি, 2 মানে 2, 2 কে গ্রিক ভাষায় ডাই বলে, আর এই নামগুলো গ্রিক ভাষাতেই হয়, লেড ডাই অক্সাইড, ঠিক আছে? PbO2 লেড ডাই অক্সাইড PbO2 দিয়ে তৈরি। আর যেটা নেগেটিভ পাথ সেটা কি দিয়ে তৈরি? সেটা শুধুমাত্র লেড দিয়ে তৈরি। লেড মানে কি, আমাদের যে পেন্সিলের সিস, মানে আমরা যে পেন্সিল ব্যবহার করি ওটা কি, লেডই তো, এটা জানেন তো? পেন্সিলে যে রিফিল বা পেন্সিল ছুললে যে কালো কালো যে জিনিস দেখতে পাই, ওটা হচ্ছে লেড। তাহলে লেড ডাইঅক্সাইড তৈরি, আর নেগেটিভটা হচ্ছে লেড দিয়ে তৈরি। এই দুটো পাতের মাঝখানে একটা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হচ্ছে সেপারেটর। সেপারেটর কেন থাকে? পজিটিভ আর নেগেটিভ পাথ যাতে পরস্পর কানেকশন না হয়ে যায়, কোনো কারণে শর্ট সার্কিট না হয়ে যায়, সেই জন্য এই পর্দাটা দেওয়া থাকে। আর এই দুটো প্লেট একটা অ্যাসিডের মধ্যে ডোবানো থাকে, এই দুটো প্লেট একটা অ্যাসিডের মধ্যে ডোবানো থাকে। সেটা কি অ্যাসিড? অ্যাসিডটার নাম হচ্ছে H2SO4। H2SO4 ফুল ফর্ম কি বলুন? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক ফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে H2SO4 এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডোবানো থাকে, তবে এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে না, এটা লঘু, অর্থাৎ এই অ্যাসিডের সঙ্গে জল মেশানো থাকে। এই জন্যই এই জলটা যদি শুকিয়ে যায় তাহলে অ্যাসিডটা গাঢ় হয়ে যাবে, তখন আমাদের বাইরে থেকে আবার
জল ঢালতে হয়। এতটা পর্যন্ত ক্লিয়ার? লেড অ্যাসিড ব্যাটারি কি, এর ভেতরে কি থাকে, এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবারে যে 6টা সেল বলেছিলাম, দেখুন 6টা সেল কিভাবে কানেকশন করেছে। এই যে 1 নম্বর সেল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। দেখুন 6টা সেল পর পর করে কানেকশন করেছে। কানেকশন করার পরে ফাইনালি মেন পজিটিভ আর মেন নেগেটিভ বের করেছে। ঠিক আছে, মানে এই ব্যাটারির ভেতরে এইভাবে পর পর করে 6টা সেল কানেকশন করে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করা হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে এখনো পর্যন্ত বলুন। স্যার বলছি ইলেকট্রিকটাকে ধরে কি, মানে স্টোর করতে করে কোথায় রাখায়? ওটা বলছি। আচ্ছা, এরপরে আসছি ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং প্রসেস। মানে এই যে একবারে প্রথমেই একটা কথা বললাম যে যখন আমি ইলেকট্রিক এনার্জি দিচ্ছি তখন ব্যাটারির মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, আবার যখন ইলেকট্রিক এনার্জি আমি পাবো অর্থাৎ যখন ব্যাটারিকে ডিসচার্জ করব, ব্যাটারি দিয়ে যখন কোনো বাল্ব বা কোনো কিছু জ্বালাবো তখন কি হবে না ব্যাটারির ভেতরে আবার একটা কেমিক্যাল রিয়েকশন হবে, রাসায়নিক বিক্রিয়া হবে, তার ফলে একটা ইলেকট্রিক এনার্জি পাবো। তাহলে যখন আমি ইলেকট্রিক এনার্জি দিচ্ছি এবং ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে চার্জ করা। আর যখন আমি ব্যাটারিটাকে ব্যবহার করছি কোনো লাইট পাখা কোনো কিছু চালানোর জন্য, তখন আমি কি ইলেকট্রিক এনার্জি পাচ্ছি, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ডিসচার্জ করা। এটা তো আমরা জানি। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে চার্জ আর ডিসচার্জ এর মানেটা কি। এর মানেটা জানার আগে একটা বিষয় একটু এখানে দেখে নিতে হবে, সেটা কি। আজ আগে চার্জটা একটু দেখি, তারপরে জিনিসটা বুঝতে পারবো। দেখুন, চার্জ করব, একটা ব্যাটারিকে আমি কি করছি, চার্জ করছি। আচ্ছা, এখানে না একটু ভুল আছে। আচ্ছা, এই প্রথমটা চার্জ আছে, তারপর একটা ডিসচার্জ আছে, ঠিক আছে। আচ্ছা, চার্জ কেন বললাম, এই যে দেখুন এখানে ইলেকট্রিক সাপ্লাই করছি, এখানে কি বাল্ব জ্বলছে, তাহলে বাল্ব জ্বলছে মানে কি ডিসচার্জ হচ্ছে। তো প্রথমে চার্জ। প্রশ্ন হচ্ছে এই বিষয়টাকে অনেক জটিল করে অনেক কঠিন করে বিভিন্ন বইতে থাকে, আমি একবারে সহজ ভাষায় সহজ সরল করে বলছি, এইভাবে মনে রাখবেন তাহলে একদম জলের মতো মনে থাকবে। প্রথম কথা হচ্ছে চার্জ করা মানে কি, কেউ বলতে পারবেন? একটা ব্যাটারিকে যে চার্জ করি, চার্জ করার অর্থটা কি, অ্যাকচুয়ালি কি জিনিস, কি করি আমরা? এনার্জিটাকে স্টোর করি। এনার্জি স্টোর করি, সবই ঠিক আছে, এগুলো তো মানে ভাষায় বলছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি চার্জ করছি মানে কি হচ্ছে? ওর পাওয়ারটা বাড়াচ্ছি, আর পর বাড়াচ্ছি? ব্যাটারির যে মানে ব্যাটারি পাওয়ার কিছু বাড়ে না। আর কেউ কিছু বলবেন? মানে আমি যখন মোবাইলে ব্যাটারি কথা বলি, যখন আমি চার্জ করছি তাহলে ব্যাটারির মধ্যে কিছু তো একটা হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটাই বলছি আমি, সহজ করে বুঝুন। আমি ব্যাটারির একটা পজিটিভ প্লেট থাকবে, একটা নেগেটিভ প্লেট থাকবে। প্রশ্ন হচ্ছে এই পজিটিভ আর নেগেটিভ মানে কি। নেগেটিভ প্লেট মানে কি, নেগেটিভ প্লেট মানে এই নেগেটিভ প্লেট বুঝতে গেলে বুঝতে হবে যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি। তড়িৎ প্রবাহ মানে একটা তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন ছোটে বা ইলেকট্রন যায়, সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। এবার ইলেকট্রনের আধান কি মাইনাস, মানে একটা ইলেকট্রন মানে একটা মাইনাস, মানে একটা ইলেকট্রনকে আমরা একটা মাইনাস দিয়ে প্রকাশ করি। যখন আমি চার্জ করব তখন এই নেগেটিভ পাতে প্রচুর ইলেকট্রন জমা হবে। কি হবে? প্রচুর ইলেকট্রন জমা হবে। তাহলে চার্জ করছি মানে নেগেটিভ পাতে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা করছি বাই ফোর্স। বাই ফোর্স মানে কি, নেগেটিভের সঙ্গে নেগেটিভ পাতে কি নেগেটিভ আসবে? নিশ্চয়ই আসবে না, আমরা জানি যে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে, কিন্তু নেগেটিভ পাতে নেগেটিভই জমা হবে, তার কারণ আমি বাইরে থেকে ইলেকট্রিক এনার্জি দিচ্ছি। তাহলে বাইরে থেকে ইলেকট্রিক এনার্জি যে দিচ্ছি, সেই ইলেকট্রিক এনার্জির প্রেসারে
ইলেকট্রিক এনার্জির ফোর্সে নেগেটিভ পাতে ইলেকট্রন জমা হচ্ছে। একই রকম ভাবে ঠিক একই সময়ে পজিটিভ পাতে ইলেকট্রন খালি হচ্ছে। ঠিক আছে, মানে ইলেকট্রন যে বেড়ে গেল সেটা নয়, ইলেকট্রন কখনো বাড়ে না। পজিটিভ পাতে ইলেকট্রন কমছে, মানে ইলেকট্রন ফাঁকা হচ্ছে, আর নেগেটিভ পাতে ইলেকট্রন জমা হচ্ছে। এবার নেগেটিভে নেগেটিভ পাঠাচ্ছি মানে বাই প্রেসারে পাঠাতে হবে। বাই প্রেসারে কি করে দিচ্ছি না, যে আমি ইলেকট্রিক এনার্জি দিচ্ছি সেই ইলেকট্রিক এনার্জির প্রেসারে এই জিনিসটা ঘটনাটা ঘটছে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার একটু আরেকবার আমাকে একটু বলুন স্যার। বুঝার প্রথম থেকে, আমি কলেজ বলুন, ছিলাম বলুন। নি। আচ্ছা আচ্ছা, যারা ছিলেন আপনাদের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার হ্যাঁ প্রশ্ন স্যার। হচ্ছে, এই যে বললাম নেগেটিভ পাতে ইলেকট্রন জমা হচ্ছে, পজিটিভ পাতে ইলেকট্রন কমছে, সত্যি কি হচ্ছে না আমি গল্প বলছি সেটা তো বুঝে নিতে হবে। দেখুন কি হচ্ছে, দেখুন নেগেটিভ ইলেকট্রন মানে কি, এটা মাইনাস, মানে যে নেগেটিভ পাত, যেটা নেগেটিভ পাতে কি হচ্ছে, আর নেগেটিভ পাতে একটা বিক্রিয়া হচ্ছে। কি বিক্রিয়া হচ্ছে না, নেগেটিভ পাতে যে বিক্রিয়াটা হচ্ছে ভালো করে দেখুন, এই যে 2e মাইনাস মানে 2 ইলেকট্রন মাইনাস লেখা আছে, মানে ইলেকট্রন মাইনাস মানে একটা ইলেকট্রন, সামনে 2 মানে দুটো ইলেকট্রন। তাহলে এখানে এখানে কি ছিল, নেগেটিভ কি দিয়ে তৈরি ছিল, দেখুন নেগেটিভ কি দিয়ে তৈরি ছিল, পিবি দিয়ে, তাই তো? তাহলে আমি যখন চার্জ করছি তখন নেগেটিভ বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, পিবিএসও4। তাহলে পিবি দিয়ে তৈরি, কিন্তু এই সালফিউরিক অ্যাসিড যেটা H2SO4 ছিল তার সঙ্গে বিক্রিয়া করে PbSO4 উৎপন্ন করলো। তাহলে এখন নেগেটিভ পাতে কি আছে, PbSO4 আছে। কিন্তু শুধু কি PbSO4 না, PbSO4 এর সঙ্গে ইলেকট্রনও আছে। সেই ইলেকট্রন কোথা থেকে এলো না, সেই ইলেকট্রনের রাসায়নিক বিক্রিয়ার ফলেই ওই ইলেকট্রনটা তৈরি হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান। তাহলে যখনই পিবি থেকে PbSO4 উৎপন্ন হলো তখনই অনেকগুলো ইলেকট্রন উৎপন্ন হবে, যে ইলেকট্রন গুলো নেগেটিভ পাতে জমে যাবে। ক্লিয়ার? খুব বেশি কঠিন রাসায়নিক বিক্রিয়া যাওয়ার দরকার নেই, যেভাবে বলছি ওভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কোনো কনফিউশন থাকলে বলুন। সবার কি ক্লিয়ার, কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। একবারে সহজ করে মনে রাখবেন, নেগেটিভ পাত পিবি দিয়ে তৈরি, যখন চার্জ করব পিবির সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, বিক্রিয়ার ফলে এই পিবিটাই PbSO4 উৎপন্ন করবে। যখন PbSO4 উৎপন্ন করবে তখন অনেক পরিমাণে ইলেকট্রন উৎপন্ন হবে, সেই ইলেকট্রন নেগেটিভ পাতে জমা হবে। তার মানে চার্জ করছি মানে নেগেটিভ পাতে প্রচুর ইলেকট্রন জমা হচ্ছে। তাহলে নেগেটিভ পাতে যদি 1000টা ইলেকট্রন থাকে আর পজিটিভ পাতে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে পার্থক্য কত হবে বলুন? নেগেটিভ পাতে 1000টা ইলেকট্রন আছে, পজিটিভ পাতে ইলেকট্রন কমে কমে 10টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে নেগেটিভ আর পজিটিভের মধ্যে পার্থক্য কত ইলেকট্রনের? বলুন, সহজ ব্যাপার তো। বিয়োগ করুন, বিয়োগ করলে তো পাবেন। কত হবে, 9990। 1000 থেকে 10 বিয়োগ। সবাই কি হ্যাঁ স্যার। বুঝতে পারছেন আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি? সবাই কি বুঝতে পারছেন? যদি স্যার যদি বুঝতে না 990 পারেন হবে তো বলবেন। স্যার? হ্যাঁ বলুন। বলছি 990 হবে তো স্যার, 9990 বলেন। 9000 নয়, 990, 990 লিখেছি। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সবাই কি বুঝতে পারছেন? যদি কারোর মনে হয় যে স্যার যেরকম করে বলছে তাতে আমি বুঝতে পারছি না, সেটাও বলবেন। আমি তাহলে অন্য পদ্ধতিতে অন্য রকম ভাবে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে। বিক্রিয়াটা একটু বললে ভালো হয়। বিক্রিয়া জটিলতায় আমরা এখন যাচ্ছি না, কারণ আমরা জিনিসটাকে একটু সহজ করে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করছি। বুঝতে পারলেন? আচ্ছা,
এই গেল আমার চার্জ, তাহলে চার্জ করছি মানে নেগেটিভ পাতে ইলেকট্রন জমা করছি, এটা হচ্ছে সহজ বিষয়। এরপরে ডিসচার্জ, যখন আমরা এই ব্যাটারিটাকে ব্যবহার করে একটা বাল্ব জ্বালাচ্ছি, তাহলে ব্যাটারিটা কি হচ্ছে? ডিসচার্জ হচ্ছে। ডিসচার্জ হচ্ছে কথাটার মানে কি? ডিসচার্জ হচ্ছে কথাটা মানে, এখন দেখুন কি আছে, পিবি আর পিবিও2। তার মানে এই যখন চার্জ করছিলাম তখন কি ছিল? পিবিএসও হচ্ছিল তো। মানে যখন আমি চার্জ করলাম, আমি এখানটা লিখছি, যখন আমি চার্জ করেছিলাম তখন পিবি থেকে পিবিএসও4 উৎপন্ন হয়েছিল বিক্রিয়া করে। তার ফলে অনেক ইলেকট্রন উৎপন্ন হয়েছিল, সেই ইলেকট্রন গুলো নেগেটিভ পাতে জমা হয়েছিল। এই বিক্রিয়াটাকে যদি আমি সোজা বিক্রিয়া বলি, সোজা বা সামনের দিকে বিক্রিয়া বলি, এটাকে মানে টেকনিক্যাল ভাষায় হলো ফরওয়ার্ড বিক্রিয়া। যখন ডিসচার্জ করবো ঠিক উল্টো বিক্রিয়া হবে। ডিসচার্জ করলে কি হবে? পিবিএসও4 ছিল, পিবিএসও4 থেকে এখন পিবি উৎপন্ন হচ্ছে। তাহলে পিবিএসও4 যখন উৎপন্ন হচ্ছিল তখন তো ইলেকট্রন নেগেটিভ পাতে জমা হচ্ছিল। তাহলে এখন পিবিএসও4 থেকে যখন পিবি উৎপন্ন হবে, তাহলে ইলেকট্রন কি হবে? জমা হবে না। নেগেটিভ থেকে ইলেকট্রন গুলো, পজিটিভ জমা হবে না। হ্যাঁ, ইলেকট্রন গুলো এই নেগেটিভ, যখন আমি বাল্ব জ্বালাচ্ছি কি করি? এটা তার যুক্ত করি তো। তাহলে এই যে তার আছে, এই তারের ভেতর থেকে ইলেকট্রন গুলো পজিটিভ দিকে চলে আসবে। তাহলে নেগেটিভ থেকে যখন পজিটিভ দিকে ইলেকট্রন চলে আসবে, তখন যেখানে 1000টা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন কি হবে? কমতে থাকবে, কমতে 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 ঠিক যখন ইলেকট্রন শেষ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তখন এই ব্যাটারিটাকে বলবো ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ। আর যখন ধরুন 1000টা ইলেকট্রন ছিল, ডিসচার্জ হতে হতে এখন 500টা ইলেকট্রন আছে, তার মানে চার্জ কত আছে? 50% চার্জ আছে। আর নেগেটিভ পাতে যত ইলেকট্রন কমবে তত চার্জ কমবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে চার্জ করার মানেটা কি? হ্যাঁ, কেউ কিছু বলছেন? না স্যার, ঠিক আছে। সহজ লাগছে তো? কঠিন লাগছে না তো? না না, ঠিক আছে। একদম কঠিন লাগলে হবে না কিন্তু। না না, টেকনিক্যাল জিনিস কখনো কঠিন লাগলে হবে না। সবসময় মাথায় রাখতে হবে যে আমি বুঝতে পারছি কিনা, কোন ভাষায় বুঝছি সেটা বড় ব্যাপার নয়, কনসেপ্টটা ক্লিয়ার কিনা। কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার খুব দরকার। বইয়ের ভাষা মুখস্থ করে বড় বড় থিওরি লিখে দিলাম, কিছু হবে না তাতে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে ওটা ভুলে যাবেন। তার মানে সোজা করে হলো যে চার্জ করছি মানে নেগেটিভ পাতে ইলেকট্রন জমা করছি বাই ফোর্স। কোন ফোর্স? না ইলেকট্রিক ফোর্সে। আর যখন ডিসচার্জ করছি তখন নেগেটিভ পাতে যে ইলেকট্রন জমা করেছিলাম সেই ইলেকট্রনটা পজিটিভ পাতের দিকে চলে যাবে। যেতে যেতে ঠিক ইলেকট্রন যখনই শেষ হয়ে যাবে তখনই ব্যাটারিটা হয়ে যাবে পুরোপুরি ডিসচার্জ। এইগুলো আমাদের বিষয়। আচ্ছা, এখানে বিক্রিয়াটা যেহেতু বলছিলেন, আমি বিক্রিয়াটা একটা নর্মাল বিক্রিয়া করে দিচ্ছি। দেখুন, পিবিও2 কি দিয়ে তৈরি? না পজিটিভ পিবিও2 দিয়ে তৈরি। পিবি কি? না নেগেটিভ পাত পিবি দিয়ে তৈরি। আর কি থাকবে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তো বিক্রিয়া করবে, আর জলের সঙ্গে বিক্রিয়া করবে। করে কি উৎপন্ন করবে? না পিবি থেকে পিবি আর পিবিএসও4, এই দুটো বিক্রিয়া করে পিবিএসও4 উৎপন্ন করবে। আর এই পিবি, কালার চেঞ্জ করছি, এই নেগেটিভ পাতের পিবি আর এসও4 বিক্রিয়া করে আবার একটা পিবিএসও4 উৎপন্ন করবে। তার মানে পজিটিভ পাত পিবিএসও4 উৎপন্ন করলো, নেগেটিভ পাতেও পিবিএসও উৎপন্ন করলো, আর তার সঙ্গে বাকি যেটা থাকবে সেটা, এখানে জল হবে না, জল উৎপন্ন করবে। ঠিক আছে, আমি সহজ করে বলছি। পিবিও2 থেকে আমি পিবিএসও4 পেলাম যখন চার্জ করছি, পিবি থেকে পিবিএসও4 পেলাম যখন চার্জ করছি। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি যখন চার্জ করব তখন এই বিক্রিয়াটা হয়। তাহলে যখন ডিসচার্জ করব কি হবে? ঠিক উল্টো বিক্রিয়া হবে। এখন পিবিতে কি আছে? পিবিএসও4। নেগেটিভে কি আছে? পিবিএসও4। এটা বিপরীত বিক্রিয়া করে আবার পুনরায় পিবিও2 উৎপন্ন হবে, পিবি উৎপন্ন করবে। এই বিক্রিয়াটাকে বলবো ডিসচার্জ বিক্রিয়া। মানে যখন ডিসচার্জ করব তখন ভেতরে উল্টো বিক্রিয়া হবে। তাহলে চার্জ করলে যে বিক্রিয়া হবে, ডিসচার্জ করলে ঠিক তার বিপরীত বিক্রিয়া হবে। প্রীতম বাবু, ক্লিয়ার? স্যার মোটামুটি স্যার। হ্যাঁ, একদম 100% ক্লিয়ার হবে না। কনসেপ্টটা ক্লিয়ার হলে তারপরে তো আপনি রিভিশন করবেন বা
ক্লাস নোটটা দেখবেন, হয়ে যাবে। সায়েন্সের ছাত্র নই তো ওই জন্য একটু অসুবিধা ছিল। সমস্যা কেউ হবে না। সায়েন্স ছাত্র নেই স্যার, একটা কেউ ক্লাস, সায়েন্স আমি ছাত্র বলছি নেই। একটা ক্লাস 10 এর ছেলে যদি শিখতে পারে, তো আপনি তো অনেক ম্যাচিউর, আপনিও পারবেন। শুধু সেই শেখার ইচ্ছেটা থাকতে হবে, তাহলে তাহলে স্যার একটু ঘাটাঘাটি করতে হবে স্যার নিজের। একদম একদম। ওকে, এবার আসছি লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি কি? যে ব্যাটারিটা আমাদের প্রধান লক্ষ্য ছিল, এইটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা পেন্সিল ব্যাটারির মতোই দেখতে অনেকটা। এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ কি করে বুঝবো? না, এই সাইডটা হচ্ছে পজিটিভ, ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা অন্যরকম শেপ আছে না, পুরোপুরি গোল নয় কিন্তু, এটা হচ্ছে পজিটিভ। আর এর পেছনের দিকটা হচ্ছে পুরো মানে সমান, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ব্যাটারির যে দিকটা খাঁজ খাঁজ কাটা আছে ওই দিকটা হচ্ছে পজিটিভ, আর বিপরীত দিকটা হবে নেগেটিভ। আর এই ব্যাটারি গুলো দিয়েই আমি এইরকম করে একটা ব্যাটারি প্যাক বানাতে পারবো। কি করে বানাতে পারবো সেটা নেক্সট ক্লাসে আলোচনা হবে। এরপর এরপর হচ্ছে, ঠিক যেরকম লিথিয়াম আয়ন ব্যাটারি বললাম, একই রকম ভাবে আরেকটা ব্যাটারি ইভিতে ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ফসফেট ব্যাটারি, লিথিয়াম ফসফেট। ফসফেট ব্যাটারি ওই একই জিনিস, একই রকম দেখতে, কিন্তু ফসফেট ব্যাটারি গুলো মোটা মোটা হয়। মানে লিথিয়াম ব্যাটারি যখন সরু হয়, ফসফেট ব্যাটারি হলে মোটামুটি এর থেকে 1.5 গুণ মোটা হবে, আর ওজনেও 1.5 গুণ ভারী হবে। এটা যদি ধরুন 10টা ব্যাটারি ওজন যদি 200 গ্রাম হয়, লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে 10টা ব্যাটারির ওজন হয়ে যাবে প্রায় 350 গ্রাম, প্রায় 1.5 গুণের কাছাকাছি ওয়েট হবে। ঠিক আছে, একই জিনিস, শুধু দুটো ব্যাটারি আলাদা, কারণ দুটো ব্যাটারির মেকানিজম আলাদা, দুটো ব্যাটারি আলাদা জিনিস দিয়ে তৈরি, একটা লিথিয়াম আয়ন দিয়ে তৈরি, একটা লিথিয়াম ফসফেট দিয়ে তৈরি। আচ্ছা, এরপরে এই যে লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট যেটা বললাম, এই ফসফেট ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি, এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে এটা একটু বোঝা দরকার। লিথিয়াম ফসফেট 2 নম্বর ব্যাটারির কথা, যেটা মোটা ব্যাটারি বললাম, এটা মোটা এবং ওজনে ভারী। এই ব্যাটারিটা কি কি সুবিধে আছে? না, এই ব্যাটারির দাম তুলনামূলক লিথিয়াম আয়নের থেকে কম দাম হয়। আচ্ছা, একটু আমি বলি, এখানে পলিমার দেখে নিচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ, তাহলে লো কস্ট, দামটা একটু কম হয়, মেনটেনেন্স ফ্রি, মেনটেনেন্স প্রায় থাকে না বলেই ছিল, অর্থাৎ লেড এসে ব্যাটারিতে যখন জল ঢালতে হয়, মেনটেনেন্স করতে হয়, সেই মেনটেনেন্সের ব্যাপারটা এখানে থাকে না। এরকম ধরনের বেশ কিছু পার্থক্য আছে, মানে বৈশিষ্ট্য আছে। আমি বৈশিষ্ট্য না বলে আমি পরে পার্থক্যটা বলছি, তাহলে ডিফারেন্সটা করতে সুবিধা হবে। আচ্ছা, লিথিয়াম পলিমার। লিথিয়াম পলিমার কোনটা? না, আমাদের মোবাইলে যে ব্যাটারি আমরা ইউজ করি ওটাও কিন্তু লিথিয়ামের ব্যাটারি, কিন্তু লিথিয়াম আয়নের অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যাটারি, যেটাকে বলা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি। যে ব্যাটারির ওজন খুব হালকা হয় কিন্তু চার্জ ক্যাপাসিটি অনেক বেশি হয়। অ্যাপ্লিকেশন, লিথিয়াম পলিমার ব্যাটারি কোথায় ব্যবহার করা হয়? না, লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয় মূলত সিসি ক্যামেরা, নর্মাল যে ক্যামেরা আমরা তুলি, ল্যাপটপ, মোবাইল ফোন, এই সমস্ত জায়গাতে লিথিয়াম পলিমার ব্যবহার করা হয়, যেখানে একবার চার্জ করার পরে অনেক সময় যেন চার্জ থাকে, সেই ধরনের অ্যাপ্লিকেশনের সময় লিথিয়াম পলিমার ব্যবহার করা হয়। এখানে ব্যাটারিটা দেখলে বুঝতে পারছেন, মোবাইলের ব্যাটারি খুব পাতলা হয়, ওজনে খুব হালকা হয়, কিন্তু চার্জ ক্যাপাসিটি অনেক বেশি, এটাকে বলছে লিথিয়াম পলিমার। আচ্ছা, এরপর লিথিয়াম আয়ন। লিথিয়াম আয়ন নিয়ে একটু, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলছিলাম ওটা মানে চার্জ ক্যাপাসিটি কেন বেশি হয় লিথিয়াম পলিমার ব্যাটারিতে? চার্জ ক্যাপাসিটি কেন বেশি হয় তার কারণ হচ্ছে ওই ব্যাটারির ভেতরে যে মেটেরিয়াল আছে, মানে এটা ডিপেন্ড করছে পুরোটা টেকনোলজির ওপর। ঠিক আছে, একটা ব্যাটারি ধরুন লেড অ্যাসিডের 12 ভোল্টের একটা ব্যাটারি, তার ওজন হবে 10 কেজি। অথচ আমি যদি লিথিয়াম আয়ন দিয়ে একটা ব্যাটারি তৈরি করি, তার ওজন কত হবে? ওজন হবে ধরুন 1 কেজি।
এটাও কিন্তু 12 ভোল্ট। তাহলে 12 ভোল্টের ব্যাটারি দুটোর ওজনে তো পার্থক্য কেন? তার মানে 1 কেজি ব্যাটারি যা ক্ষমতা 10 কেজি ব্যাটারি সেম ক্ষমতা। তার মানে হলো এটা ডিপেন্ড করছে ব্যাটারি টেকনোলজির উপরে, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি যে টেকনোলজি তৈরি, লেড অ্যাসিড ব্যাটারি সেই টেকনোলজি তৈরি নয়। লেড অ্যাসিড ব্যাটারি আগেকার দিনের নিয়মে তৈরি হয়েছে। প্রথমে লেড অ্যাসিড ব্যাটারি এসেছে, সেটাকে আধুনিক করে টেকনোলজি চেঞ্জ করে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি হয়েছে। ঠিক এরকম করে যত দিন যাচ্ছে, যত ব্যাটারির ওপরে রিসার্চ চলছে, ব্যাটারি তৈরি করার যে টেকনোলজি, সেই টেকনোলজিটাকে মডিফাই করা হচ্ছে। অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি যে টেকনোলজি তৈরি, লিথিয়াম ফসফেট অন্য টেকনোলজি তৈরি, আবার লিথিয়াম পলিমার তার থেকে আরো মডিফাইড টেকনোলজি তৈরি। একটা গেছে টেকনোলজির ব্যাপার, আর 2 নম্বর হচ্ছে মেটেরিয়াল। মানে লিথিয়াম আয়নের ক্ষেত্রে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারে, তার থেকে অনেক আধুনিক অনেক দামি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যে মেটেরিয়ালের কার্যক্ষমতা অনেক বেশি। বুঝতে পারলেন? হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি আপনি প্রথমে যে লেড গুলো দেখালেন ওগুলো কি জল ভরা, তাই তো? মানে জল ভরতে হতো তো? একদম। আচ্ছা, এখন একটা যেটা এসছে না গ্রাফাইন ব্যাটারি বলছে, যেটা দেখলাম আমার গাড়িতে লাগানো আছে, তাহলে ওটা কি? ওটা কিছু জল ভরতে হয় না, শুধু চার্জ অনলি? ওটা হচ্ছে, আমি বলছি, মিট করে দিন। ওটাও লেড অ্যাসিড ব্যাটারি, কিন্তু ওই ব্যাটারির ভেতরে ওই সালফিউরিক অ্যাসিড লিকুইড আকারে নেই। ওর ভেতরে সালফিউরিক অ্যাসিড যেটা অ্যাসিড ছিল লিকুইড আকারে, সেটা না দিয়ে ওর ভেতরে জেলি জেলি ফর্মে দিয়েছে। মানে ওখানে সালফিউরিক অ্যাসিডের যা কাজ ছিল সেই জায়গায় একটা জেল ব্যবহার করা হয়েছে। আর যেহেতু জেল ব্যবহার করা হয়েছে, মানে থকথকে একটা পদার্থ ব্যবহার করা হয়েছে, সেই জন্য ওখানে আর জল ভরার কোনো অপশন নেই, এবং ওটা পুরো সিল করা। অর্থাৎ ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে, ওকে কোনো রিপেয়ারিং করা যায় না। তার মানে তো এটা একেবারে ইনভেন্টরি তো, মানে যতবার চার্জ নিচ্ছে তারপরে ওটাকে এ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ধরুন আপনার ব্যাটারি 3 বছর চললো, 3 বছর চলার পরে হ্যাঁ। আপনি ব্যাটারিটাকে বেচে দেবেন সেকেন্ড হ্যান্ড হিসেবে, বা আচ্ছা। ফেলে দেবেন। বুঝতে পেরেছেন? মানে ওখানে যেহেতু ভেতরে কোনো অ্যাসিড নেই, ফলে জল শুকিয়ে যাওয়ার ব্যাপার নেই। যেহেতু জেলি ফর্ম, ফলে সেখানে জল শুকানোর কোনো ব্যাপার নেই, সেই জন্য মেনটেনেন্স ব্যাপার নেই। এই জন্য এই ব্যাটারিকে তাহলে জিরো মেনটেনেন্স ব্যাটারি মানে বলা হয়। এটা স্যার উন্নত তো। আগের যে সিস্টেম অনলি জল ভরা হতো, মানে একদম টোটোতে শুনেছি জল ভরা হয়, টোটোতে নাকি জল ভরার ব্যবস্থাটা এখনো আছে, তো তার এখনো থেকে আছে, এটা উন্নত নাকি? একদম তাই। তার থেকে এটা উন্নত, চার্জ ক্যাপাসিটি বেশি এবং লংজিভিটিও বেশি। নর্মাল লেড অ্যাসিড ব্যাটারি থেকে লংজিভিটিও বেশি। আচ্ছা, আর এই লিথিয়াম যেটা বলছেন, এইটার পর যেটা আরো দুটো ভাগ বললেন, সেগুলো আরেকটু বলুন। আচ্ছা, বলছি। আমি এই জায়গাতে একটা নিয়ে নিচ্ছি, তা আপনাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, প্রথমে লেড অ্যাসিড ব্যাটারি, যেটাতে সালফিউরিক অ্যাসিড বা লিকুইড ফর্মে ছিল। এর থেকে আধুনিক কি করা হয়েছে না গ্রাফাইন ব্যাটারি। এই ব্যাটারিতে কি হয়েছে না, এই ব্যাটারির ভেতরে জেলি ফর্মে, মানে ইলেকট্রন, এই যে অ্যাসিডের কাজটা কি একটু দেখালাম, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে লেডের বিক্রিয়া হচ্ছে, তাহলে বিক্রিয়াটা হলে তবেই না চার্জ হবে। তাহলে এখানে সেই সালফিউরিক অ্যাসিডের জায়গায় একটা জেল ব্যবহার করা হয়েছে, যে কারণে এই জেলটা শুকানোর কোনো ব্যাপার নেই, সেই জন্য এটা পুরো সিল করা, মেনটেনেন্স ফ্রি, অর্থাৎ জল ভরার কোনো ব্যাপার নেই। তো এখানে লেড অ্যাসিড ব্যাটারিকে বলা হয় ওয়েট ব্যাটারি। ওয়েট ব্যাটারি মানে যে ব্যাটারির ভেতরে লিকুইড ফর্মে থাকে সেটাকে ওয়েট ব্যাটারি বলা হয়। এবার আসছে ড্রাই ব্যাটারি। ড্রাই ব্যাটারি মানে যে ব্যাটারির ভেতরে কোনো লিকুইডও নেই আর কোনো জেলি ফর্মে নেই, পুরোটা সলিড, মানে শুকনো। সেখানে কি আছে, একটা আছে লিথিয়াম আয়ন, একটা আছে লিথিয়াম ফসফেট, একটা হচ্ছে লিথিয়াম পলিমার। তিনটাই হচ্ছে লিথিয়ামের ব্যাটারির মধ্যেই পড়ে। শুধু কি করা হয়েছে না, লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে আর লিথিয়াম ফসফেট যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে, এখানে মেটেরিয়ালটা আলাদা। লিথিয়াম আয়নের যে মেটেরিয়াল আর লিথিয়াম ফসফেটের যে মেটেরিয়াল, দুটো আলাদা। এখানে ফসফেট আছে, এখানে তো ফসফেট নেই, দুটো আলাদা।
এবার আছে লিথিয়াম পলিমার। এই দুটো ব্যাটারি মোটামুটি একই ক্ষমতা সম্পন্ন, একই রকম। পার্থক্যটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা হচ্ছে ওজনে কম, ওয়েটটা অনেক কম। এখানে হচ্ছে ওয়েটটা অনেক বেশি লিথিয়াম ফসফেট, এবং লিথিয়াম ফসফেটের আকারে বড়, ওজনে বেশি। লিথিয়াম আয়ন আকারে ছোট, ওজনে কম। এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যদি শর্ট সার্কিট হয় তাহলে খুব ইজিলি আগুন লেগে যায়। অর্থাৎ সেফটির দিক থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি অত ভালো নয়। কেন? যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়, পুরো সেই চকলেট বোম যখন বাস্ট করে না, এরকম করে প্রত্যেকটা ব্যাটারি বাস্ট করতে শুরু করবে যদি কোনো কারণে জল বা কোনো কিছু এর ভেতরে চলে যায়। আর লিথিয়াম ফসফেট ব্যাটারি আগুন লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এই ব্যাটারিগুলো কি হয়, এই ব্যাটারি যদি শর্ট সার্কিট হয়ে যায় বা এই ব্যাটারির ভেতরে যদি জল ঢুকে যায়, তাহলে ব্যাটারিগুলো কি হবে, ব্যাটারিগুলো হচ্ছে গলে গলে যাবে। মানে ব্যাটারির ওপরটা হচ্ছে নরম নরম হয়ে যাবে, গলে গলে যাবে, কিন্তু আগুন লাগবে না। তার মানে লিথিয়াম ফসফেট ব্যাটারি হচ্ছে সেফটির দিক থেকে অনেক ভালো। এই জন্য টাটা কোম্পানি বেশ কিছু জায়গাতে লিথিয়াম ফসফেট ব্যবহার করে, কারণ সেফটির দিক থেকে এটা অনেক ভালো, আগুন লাগার চান্স নেই। কিছুদিন আগেও শুনেছিলাম ওলাতে আগুন লাগছে, সেই আগুন লাগার চান্স কিন্তু লিথিয়াম ফসফেটে একদমই নেই। আর লিথিয়াম আয়নে কিন্তু আগুন লাগার চান্স থাকবে যদি শর্ট সার্কিট হয়, নাহলে কোনো প্রবলেম নেই। এই গেল দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখান থেকে ভাবতে পারি যে লিথিয়াম ফসফেট খুব ভালো, কিন্তু না, লিথিয়াম ফসফেটের কিছু সমস্যা আছে। কিরকম? লিথিয়াম আয়ন ব্যাটারি ফাস্ট চার্জিং করা যায়। ফাস্ট চার্জিং মানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারিকে আমি 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবো, কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তার মানে চার্জ করতে সময় বেশি লাগে, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি হাই পিকআপ। হাই পিকআপ মানে কি না, কোনো গাড়িতে যদি লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, আমি যদি অ্যাক্সেলেটর প্রেস করি, গাড়ির পিকআপটা অনেক কুইক ওঠে। যেরকম আমরা জানি অ্যাপাচি গাড়ির পিকআপ অনেক বেশি ওঠে, নর্মাল পেট্রোল গাড়ির যেরকম সিস্টেম, যে অ্যাক্সেলেটর প্রেস করলে কোন গাড়ি কত তাড়াতাড়ি পিকআপ ওঠে, সেই পিকআপটা কিন্তু অনেক বেশি ওঠে। আর লিথিয়াম ফসফেট ব্যাটারি পিকআপটা অনেক আস্তে আস্তে, মানে পিকআপ উঠবে কিন্তু ধীরে 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 পিকআপটা উঠবে। বুঝতে পারলেন? তো এইগুলো হচ্ছে লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেটের মেন পার্থক্য। এবার কোন কোম্পানি কিরকম ধরনের গাড়ি বানাতে চাইছে তার উপর ভিত্তি করে এটা ফাইনালাইজ করা হয় যে সেখানে লিথিয়াম আয়ন দেবো না লিথিয়াম ফসফেট দেবো। স্যার বলছি গাড়ির টানটা কি এই পিক আপের উপরই ডিপেন্ড করে, যেটা আপনি বোঝাতে চাইছেন এখন? হ্যাঁ অবশ্যই, মানে ব্যাটারি কতটা ডিসচার্জ হচ্ছে তার উপরই তো পিক আপ হবে, তাই না? মানে ধরুন আমার একটা বালতিতে 10 লিটার জল আছে, বালতি বলবো না, ধরুন একটা ওই আমাদের যে জলের জার গুলো হয় না, যেটা ট্যাপ কলটা তুলে দিলে জল পড়ে, ধরুন 10 লিটার জল আছে। এবার ট্যাপ কলটা যদি সরু হয় তাহলে কি হবে, ওই 10 লিটার জল 10 ঘন্টা ধরে পড়বে। আর যদি ট্যাপ কলটাকে বড় লাগিয়ে দিই তাহলে অতি দ্রুত বেগে জল পড়বে, ফলে 5 ঘন্টার মধ্যে জলটা শেষ হয়ে যাবে। এখানে সে একই জিনিস, লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে অনেক দ্রুত ডিসচার্জ হতে পারে, ফলে আমি হাই পিক আপটা অনেক বেশি পাবো, তাড়াতাড়ি পিক আপ পাবো। আর লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে পিক আপটা খুব আস্তে আস্তে পাবো, ওই সরু সরু ভাল্ব মোটা ভাল্বের মতো। মানে যে ট্যাপ কলটা ব্যবহার করছি, যদি ট্যাপ কলটা সরু হয় জল তো পাবো কিন্তু অনেক সময় ধরে পাবো। বুঝতে পারলেন? এটাই হচ্ছে লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেটের প্রধান পার্থক্য, যেটা জানাটা খুব দরকার। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা কি, আচ্ছা তাহলে লেডের ক্ষেত্রে এই হাই পিক আপ ওটা লো পিক আপের ওঠার ব্যাপার কিছু থাকে না, ওখানে কিছু ব্যাপার থাকে? লেডের ক্ষেত্রে তো কম্পারিজনে কিছু নেই। লেডের ক্ষেত্রে আপনি লেড লাগিয়েছেন, লেডের মতো চলবে। কিন্তু এখানে লিথিয়াম আর লিথিয়াম ফসফেট দুটো একই ক্ষমতা সম্পন্ন, কিন্তু দুটোর অ্যাপ্লিকেশনটা একটু পার্থক্য আছে, যেটা আমাদের জানাটা দরকার। যে ধরুন কেউ যখন ব্যাটারি কেনে সে কনফিউজ হয়ে যায় লিথিয়াম আয়ন নেবো না লিথিয়াম ফসফেট নেবো। এবার তার কি পারপাসে ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে তাকে ফাইনালাইজ করতে হবে যে কোনটা তার নেওয়া ভালো। এবার আমরা যেহেতু টেকনিক্যালি আলোচনা করছি, আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কনসেপ্ট গুলোকে আলোচনা করব, যাতে মিসকমিউনিকেশন বা মানে ভুল ডিসিশন যেন না হয়।
বা আমরা যদি কোনো কাস্টমারকে গাইডেন্স দিই কি কোনো কোম্পানির কাউকে গাইডেন্স দিই, তাকে তো আমাকে টেকনিক্যালি বলা উচিত। আমি যদি নিজেই টেকনিক্যালি না জানি তাহলে গাইডেন্স সঠিক কি করে দেবো? আর স্যার ভারী আর ওয়েটের কথা একটা কিছু বলছিলেন না, ওটা দুটোর মধ্যে কি বললেন আরেকবার বলুন। ওটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল হবে তখন লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট দুটোই আপনাদের হাতে দেওয়া হবে। সেটা হাতে দিলে এবং চোখে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা ভারী কোনটা হালকা কিরকম দেখতে। এটা ইনহ্যান্ড যখন প্র্যাকটিক্যাল করবেন তখন বিষয়টা আপনাদের সহজ লাগবে, ক্লিয়ার হয়ে যাবে। ওটা কোনো বড় বিষয় নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার আসছে লিথিয়াম পলিমার। এবার এই দুটো ব্যাটারির থেকে আপডেট টেকনোলজির যে ব্যাটারি এখন চলছে সেটা হচ্ছে লিথিয়াম পলিমার, ঠিক আছে? যেটা আমরা জানি যে একটা মোবাইলের ব্যাটারির দাম 3,000-4,000 টাকা দাম, একটা ব্যাটারির দাম 3,000-4,000 টাকা। তো সেটা নিশ্চয় আমরা ইভিতে ভার করবো না, তাহলে একটা গাড়ির দাম 50,000 টাকা আর ব্যাটারির দাম 80,000 টাকা হয়ে যাবে, কেউ তো কিনবে না। তো সেই জন্য এটা ভার করা হয় না। কিন্তু স্যাটেলাইটে বা যেগুলো মানে খুব দামি বিষয় যেগুলোতে ইউজ করি আমরা, সেখানে কিন্তু লিথিয়াম পলিমার ভার করা হয়। সেটা মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে। ক্লিয়ার? তাহলে লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেটের মধ্যে পার্থক্যটা কি সবার ক্লিয়ার? সবাই হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। ওকে 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 ওকে, ইন্টারেস্ট লাগছে তো? যদি বোরিং লাগে বলবেন, ঠিক আছে? স্যার খুব ভালো লাগছে স্যার ক্লাস, এবার বুঝতে পারছি। ওকে, ইন্টারেস্ট লাগতে হবে, বোরিং লাগলে হবে না। বোরিং লাগলে বলবেন, টেকনিক চেঞ্জ করবো। সবাই সব টেকনিকে যে ভালো বুঝতে পেরেছে কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো খুব বেশি আলোচনা করছি না। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি বিভিন্ন ধরনের হয়, সেটা এখানে দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ধরুন যখন আমরা বাইক কিনতে যাই বা লিথিয়াম ব্যাটারি কিনতে যাই, দেখবেন কোনো কোম্পানি বলছে যে লিথিয়াম ব্যাটারি নেবেন, ঠিক আছে, 30 অ্যাম্পিয়ার 60 ভোল্ট। কত টাকা দাম? বললো 25,000 টাকা দাম। আবার কোনো কোম্পানি বললো 30 অ্যাম্পিয়ার 60 ভোল্টের ব্যাটারি, কত টাকা দাম? 35,000 টাকা দাম। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? তাহলে কি কোনো কোম্পানি বেশি লাভ করছে? না, ব্যাটারি দেখতে একই রকম হলেও ব্যাটারির ভেতরে অনেক পার্থক্য আছে। যে পার্থক্যগুলো ইনহ্যান্ড যখন আপনারা কাজ করবেন বা ওয়ার্কশপে কাজ করবেন বা এগুলো নিয়ে কালচার করবেন, তখন এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি বিভিন্ন ধরনের হয়। লিথিয়াম কোবাল্ট অক্সাইড, এটাও একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, এটাও একটা লিথিয়াম ব্যাটারি, কিন্তু তার ভেতরের কেমিক্যালটা আলাদা। কেমিক্যাল আলাদা মানে কি? এখানে কি আছে? Li মানে লিথিয়াম, সিও মানে কোবাল্ট, কোবাল্ট মানে ধাতুর নাম, ঠিক আছে? কোবাল্ট আর O2 মানে অক্সিজেন। তাহলে এখানে লিথিয়াম থাকবে, কোবাল্ট থাকবে। এখানে কি থাকছে দেখুন, Li মানে লিথিয়াম, Mn মানে কি? Mn মানে ম্যাঙ্গানিজ, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে এখানে লিথিয়াম থাকবে, ম্যাঙ্গানিজ থাকবে। তার মানে ব্যাটারি দেখতে একই রকম, কিন্তু ভেতরে তার কেমিক্যাল যেটা ব্যবহার করেছে, যে প্রোডাক্ট বা যে কাঁচা মাল বা যেটা দিয়ে ব্যাটারিটা বানিয়েছে, সেটা কিন্তু আলাদা। সবই কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি বলি, কিন্তু লিথিয়াম ব্যাটারির ভেতরে অনেক পার্থক্য থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে লিথিয়াম আয়ন ব্যাটারির ভেতরে কি থাকে? যেরকম লেড অ্যাসিড ব্যাটারির ভেতরে আমরা দেখেছি, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারির ভেতরে কি থাকে সেটা একটু দেখে নিই। লিথিয়াম আয়ন ব্যাটারির ভেতরে একই রকম ভাবে পজিটিভ আর নেগেটিভ প্লেট থাকবে। এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ, আর এখানেও মাঝখানে সেপারেটর থাকবে। সবই কিন্তু সলিড ফর্ম এখানে। এবার পজিটিভ কি দিয়ে তৈরি? পজিটিভ তৈরি লিথিয়াম মেটাল অক্সাইড দিয়ে। বুঝতে পারছেন? এই লেখা আছে লিথিয়াম মেটাল অক্সাইড। পজিটিভ পাথ। লেডের ক্ষেত্রে কি ছিল? লেডের ক্ষেত্রে পজিটিভ ছিল PbO2 দিয়ে তৈরি, আর লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম মেটাল অক্সাইড তৈরি। এগুলো জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, খুব বেশি ডিটেলসে এক্ষুনি যাওয়া দরকার নেই। লিথিয়াম মেটাল অক্সাইড দিয়ে তৈরি পজিটিভ পাথ। নেগেটিভ পাথ কি দিয়ে তৈরি? লিথিয়াম কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে?
নেগেটিভ পাথ কি দিয়ে তৈরি? লিথিয়াম কার্বন। লেডের ক্ষেত্রে কি ছিল? নেগেটিভ পাথ পিবি দিয়ে তৈরি ছিল, এখানে লিথিয়াম কার্বন দিয়ে তৈরি। এরকম ব্যাটারি এত ভ্যারাইটিস আছে যেটা আমরা পড়ে শেষ করতে পারবো না, এত ভ্যারাইটিস টাইপের ব্যাটারি পাওয়া যায়। আর একটু উদাহরণ দিচ্ছি, চাঁদনিতে যাবেন, একটা লিথিয়াম ব্যাটারির দাম কত টাকা নেবে জানেন? 80 টাকা। আর অ্যাকচুয়ালি ইভিতে যে ব্যাটারিটা ব্যবহার করা উচিত, একটা ব্যাটারির দাম হচ্ছে 350 টাকা। সেম ব্যাটারি, দেখতে একই, সব সেম, আপনি বাড়িতে কিছু বুঝতে পারবেন না। একটা ব্যাটারির দাম 80 টাকা, একটা ব্যাটারির দাম 350 টাকা। পার্থক্য বুঝতে পেরেছেন? আর এই কারণে টেকনিক্যালি মানুষ জানে না বলেই ইভি সেক্টরে কাস্টমারদের ঠকিয়ে দেওয়ার চান্স সব থেকে বেশি। এই জন্য প্রত্যেকটা কাস্টমার যারা ইভি কিনবে তাদের কিন্তু অ্যাটলিস্ট এই 1 মান্থ ট্রেনিংটা করা দরকার, তাদের বেসিক কনসেপ্টটা তৈরি হয়ে যাবে ইভিটা কেনার আগে। প্রচুর লোক আছে যারা ইভির ওপর হয়তো এগোবে না, ইভি নিয়ে তো চাকরি করবে না, কিন্তু ইভি তাকে নিতেই হবে, আজ নয় কাল। তারাও কিন্তু নলেজের জন্য এই ট্রেনিংটা করছে, যেটা সত্যি খুব দরকার। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার? লিথিয়াম আয়ন ব্যাটারির ভেতরে যে পজিটিভ আর নেগেটিভ পাথ থাকে কি দিয়ে তৈরি? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এরপরে আসছি প্রিন্সিপাল। প্রিন্সিপালে আমরা জটিলতায় যাব না, এখানে আমরা যে জিনিসটা মেইনলি একটু আলোচনা করব, এই যে কি দিয়ে তৈরি দেখুন, এই যে পজিটিভ পাথ কি দিয়ে তৈরি? LiCO2, লিথিয়াম কোবাল অক্সাইডের তৈরি। আর নেগেটিভ পাথ কি দিয়ে তৈরি? লিথিয়াম কার্বন দিয়ে তৈরি। LiC লেখা আছে, লিথিয়াম কার্বন। আচ্ছা, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এটাকে লিথিয়াম কেন বলা হচ্ছে বলুন তো? কারণ লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এই যে নেগেটিভ পাথে ইলেকট্রন জমা হবে কখন? যখন চার্জ করব। তাহলে সেই ইলেকট্রন কে বহন করে? সেই ইলেকট্রন বহন করার জন্য প্রধান যে ভূমিকা পালন করে হচ্ছে লিথিয়াম আয়ন, Li প্লাস, লিথিয়াম আয়ন। লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কে প্রধান ভূমিকা পালন করতো? ওখানে কি ছিল? H2SO4 ছিল। প্রধান ভূমিকা কে পালন করে? এই যে H আছে না, এই H প্লাস। তাহলে লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে ইলেকট্রনের যে আদান প্রদান হবে সেটা তো কোনো একটা পরমাণুর মধ্য দিয়েই হবে, একটা রাসায়নিক বিক্রিয়া। প্রধান যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে H প্লাস। আর এই ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে লিথিয়াম আয়ন, এই জন্য এটাকে লিথিয়াম ব্যাটারি বলা হয়। বুঝতে পারলেন? দেখুন সুন্দর করে এখানে দিয়েছে, যখন আমি চার্জ করছি লিথিয়ামটা এইদিকে যাচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে। যখন ডিসচার্জ করছি লিথিয়ামটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে আসছে, মানে ইলেকট্রন পজিটিভ দিকে আসছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি খুব জটিলতায় যাচ্ছি না, খুব গভীরেও যাচ্ছি না, কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে চাইছি যেটা দরকার। কারণ এই কনসেপ্টুয়ালি যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু মানে যখন আমরা ব্যাটারি প্যাক ডিজাইন করব তখন কিন্তু অনেক জায়গাতে কোশ্চেন তৈরি হবে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। রিপ্লাই করুন। Okay. আচ্ছা, এগুলো আলোচনা করছি না, ওই একই জিনিস দেখিয়েছে, যখন ডিসচার্জ করব যখন চার্জ করব কোন দিকে, এর অনেক ডিটেলস দেওয়া আছে। যাদের ইচ্ছে করবে যে একটু ডিটেলস জানবো আপনারা একটু দেখতে পারেন। আর যাদের মনে হচ্ছে খুব বেশি মানে জটিল হয়ে যাচ্ছে তাদের খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ একদিনে এটা হয় না। এটা আস্তে আস্তে করে পড়তে পড়তে আলোচনা করতে করতে গভীরে গেলে জিনিসটা বুঝতে পারবেন। আর খুব বেশি গভীরে চলে গেলে সব কনফিউজ হয়ে যাবে। কনফিউজ হলে কিন্তু হবে না, কম জানুন কিন্তু ক্লিয়ার জানুন, এটা দরকার। অনেক বেশি জানি, সব জড়িয়ে পড়ে জানি, সেই জড়ানো বুদ্ধিতে কিছু লাভ হবে না। একদম ক্লিয়ার কাট, সহজ জানি কিন্তু ক্লিয়ার কাট, যে আমি এটুকু জানি, এটা জানি, ক্লিয়ার। ব্যাস, ওই ক্লিয়ারেন্সটা খুব দরকার। ঠিক আছে? টেকনিক্যালের ক্ষেত্রে বা বিশেষ করে ইভির ক্ষেত্রে কিন্তু দরকার এটা। যাই হোক, লিথিয়াম আয়ন ব্যাটারি ডিসচার্জ। দেখুন ডিসচার্জ মানে কি হচ্ছে, দেখুন নেগেটিভ পাথে যে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? পজিটিভের দিকে। পজিটিভ দিকে যাচ্ছে, মানে কি নেগেটিভ পাথে যে ইলেকট্রন জমা ছিল সেটা হচ্ছে কমছে, কমছে মানে ডিসচার্জ। আর চার্জ মানে কি? দেখুন চার্জ মানে পজিটিভ থেকে ইলেকট্রন নেগেটিভ পাথে যাচ্ছে, মানে নেগেটিভ পাথে ইলেকট্রন প্রচুর পরিমাণে সঞ্চিত হবে, সেটাকে আমরা বলছি চার্জ করা। ঠিক আছে? Okay.
আচ্ছা, এখানে একটু আমি কেমিক্যাল রিঅ্যাকশনের সঙ্গে একটা কম্পারিজন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে এমন একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যেখানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। কোথায়? পজিটিভ পাথে। তাহলে পজিটিভ পাথে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে বলেই তো নেগেটিভ পাথে ইলেকট্রন যাচ্ছে। মানে রাসায়নিক এই যে ইলেকট্রনটা উৎপন্ন হলো, কোথা থেকে উৎপন্ন হলো? না, যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রনটা উৎপন্ন হয়। এখন পজিটিভ পাথে ইলেকট্রন উৎপন্ন হয়েছে, এই ইলেকট্রনই কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। কখন? না, যখন আমি চার্জ করছি। আর যখন ডিসচার্জ করছি তখন কি হবে? না, তখন নেগেটিভ পাথে ইলেকট্রন পজিটিভ পাথে আসবে। মানে তখন নেগেটিভ পাথে এমন বিক্রিয়া হবে যে ও ইলেকট্রন নিয়ে নেবে, ইলেকট্রন দেবে না, ইলেকট্রন নিয়ে নেবে। কোথা থেকে নেবে? নেগেটিভ পাথ থেকে নেবে। তাই ইলেকট্রন নিচ্ছে মানে এটা হচ্ছে ডিসচার্জ। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার দিয়েছে, মানে যদি আণবিক ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি তাহলে এগুলো আমাদের দরকার নেই, তাহলে এরকম ভাবে দেখবো। এই যে ইলেকট্রনের কথা বললাম না, দেখুন ইলেকট্রন কিভাবে সঞ্চয় হয়। এই যে এগুলো হচ্ছে পরমাণুর ভেতরে, মানে এগুলো হচ্ছে মানে পারমাণবিক মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি, মানে খুব মানে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি আমরা এই ধরনের স্ট্রাকচার ভেতরে দেখতে পাবো। এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রন, ঠিক আছে? যখন চার্জ হবে এই ইলেকট্রন এখানে আসবে, আর যখন ডিসচার্জ হবে নেগেটিভ থেকে ইলেকট্রন পজিটিভে যাবে। এগুলো হচ্ছে আণবিক গঠন, এগুলো জাস্ট একটা কনসেপ্ট তৈরি করার জন্য ছবিগুলো দেওয়া আছে। কারণ ইলেকট্রন কি? ইলেকট্রন একটা কণা। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি কি কি সুবিধা আছে? লাইট ওয়েট, ওজনে হালকা। আচ্ছা, এটা যদিও পুরোপুরি সেফ বলা যায় না, মানে সেফ অবশ্যই সেফ, কিন্তু যদি জল ঢুকে যায়, যদি শর্ট সার্কিট হয়ে যায় সেটা তো ফল্ট, ফল্ট হলে সেটা প্রবলেম। আচ্ছা, হাই এফিসিয়েন্সি, লিথিয়াম ব্যাটারি কিন্তু এফিসিয়েন্সি লেভেল অনেক বেশি, ফাস্ট চার্জিং, অনেক দ্রুত চার্জ হয়, যেটা একটু আগে বললাম। লঙ্গার লাইফ, অর্থাৎ এই ব্যাটারির লাইফ সাইকেল অনেক বেশি, অনেক বেশি দিন পর্যন্ত ব্যবহার আমরা করতে পারবো। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন তো বলার কিছু নেই, ইভি থেকে শুরু করে মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা সব জায়গাতে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি। এই গেল আমাদের টোটাল আজকে লেড অ্যাসিড, লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট, এই তিনটে ব্যাটারির উপরে কনসেপচুয়াল একটা আলোচনা। আমাদের যদি টোটাল সেশনের মধ্যে, টোটাল আজকে টপিকের মধ্যে কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। সবাই বুঝতে পেরেছেন? সবাই হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন আগে। মোটামুটি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তো অনেক ডিপলি একটা বিষয়, কিন্তু আমি সেটাকে খুব সহজ সরল ভাষায়, সহজ সরল কনসেপ্টে বোঝানোর চেষ্টা করছি যাতে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকে। তো এটা একদিনে ক্লিয়ার হবে না, এটা কনসেপচুয়াল, মানে কনসেপচুয়ালি কি ক্লিয়ার, মানে কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম। কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয় আপনি আস্তে আস্তে করে সবটা বুঝতে পারবেন, শিখতেও পারবেন, ঠিক আছে? কি বলছে? আই হ্যাভ এ কোশ্চেন। আচ্ছা, কেউ একজন কোশ্চেন করতে চাইছেন, মেসেজ করলেন, রিপ্লাই করুন। কেউ একজন কোশ্চেন করতে চাইছেন, রিপ্লাই করুন। আই হ্যাভ এ কোশ্চেন, দ্য লাইফ সাইকেল অফ এলএফটি ইজ মোর দেন লিথিয়াম আয়ন। আচ্ছা, লাইফ সাইকেলের ব্যাপারটা এখানে ডিপেন্ড করে, মানে এরকম করে কখনো বলা পসিবল নয় যে লিথিয়াম আয়ন ব্যাটারির লাইফ সাইকেল লিথিয়াম ফসফেটের থেকে বেশি হবেই, এরকম করে বলা যায় না, ঠিক আছে? কারণ এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানে বাকি যে বিষয়গুলো আছে, কি কোয়ালিটি মেটেরিয়াল ব্যবহার করেছে, কোন সিরিজের ব্যাটারি, কারণ ব্যাটারি সিরিজের ব্যাপার আছে। মানে ওই যে একটু বললাম লিথিয়াম আয়ন ব্যাটারি একটা দাম 80 টাকা, একটা দাম 350 টাকা, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য তো ভেতরে, ভেতরে যে কেমিক্যালটা ব্যবহার করেছে, যে মেটেরিয়ালটা ব্যবহার করেছে তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এবং অনেক কিছু বিষয় আছে। তো সেইগুলোর উপর ডিপেন্ড করে তখনই বলা পসিবল যে কোন ব্যাটারি লাইফ সাইকেল কত, আর সেটা একমাত্র ম্যানুফ্যাকচারারই, যারা ম্যানুফ্যাকচারিং করে তারাই কিন্তু বলতে পারে। সেটা আমরা বাইরে থেকে মানে বলে দেওয়াটা, আমরা কাস্টমারকে বোঝানোর জন্য বলে দিতে পারি, কোনো প্রবলেম নেই, কনসেপচুয়ালি বলে দিতে পারি, কিন্তু 100% ভাবে কিন্তু এই ধরনের
কমেন্ট করা যায় না যে এই ব্যাটারি লাইফ সাইকেল এই ব্যাটারির থেকে বেশি হবেই। তো সেটা বলতে গেলে তার ক্রাইটেরিয়া গুলো জানতে হবে, তবে এটা বলা পসিবল। বুঝতে পারলেন? আর স্যার পাউচ সেলটা কি, ওটা কি পরে আছে নাকি? কি বলছেন? পাউচ সেল লাস্টে আরেকটা আইটেম ছিল না, যেটা মানে বর্তমানে নাকি ওটা আবার আপডেট হয়ে আসছে, তাই তো? মানে লিথিয়ামের থার্ড ভার্সনটা। হ্যাঁ, না ওই লিথিয়াম পলিমারের কথা বলছেন? লিথিয়াম পলিমারের কথা বলছেন না কোনটার কথা বলছেন? হ্যাঁ স্যার, পলিমার থার্ড যেটা লাস্টে বোঝাচ্ছিলেন। না, লিথিয়াম পলিমার অলরেডি আমাদের মোবাইলে ব্যবহার করি, কিন্তু লিথিয়াম পলিমারের দাম তো অনেক বেশি। তো সেই জন্য ইভির অ্যাপ্লিকেশনে এখনো পর্যন্ত অতটা পপুলার নয়, কারণ আচ্ছা। দামটাও তো ম্যাটার করছে। আমি যদি হ্যাঁ, একটা বাইকের দাম 4 লাখ টাকা রাখি, বুঝতে তো সেখানে লিথিয়াম পলিমার ব্যবহার করতে পারবো। যদি 4 লাখ টাকায় কি কেউ বাইক কিনবে? 4 হুইলার কিনে নেবে। হ্যাঁ স্যার। স্যার লিথিয়াম পলিমারের চার্জ তো তাড়াতাড়ি হয়, ওই বাজার চেতকে বলছে 4-5 ঘন্টায় চালে। আচ্ছা, এরা যে এত দামে গাড়িগুলো বিক্রি করছে, ওতে কি পলিমার ইউজ করছে না ওখানে কোন গাড়ি? কোন ওরাতে গাড়ি? কি ইউজ করছে? যেগুলো খুব দামি কোম্পানি, যেমন হিরো, বাজাজ চেতক বা আমাদের টিভিএস এর যেটা বেরিয়েছে। এখনো পর্যন্ত লিথিয়াম পলিমার কোনো টু হুইলারে ব্যবহার করা হয় না। মানে ব্যবহার করা হয় না মানে কি, কাস্টমার লাগাতে পারে কিন্তু কমার্শিয়ালি এখনো খুব একটা ব্যবহার করা হয় না। আর ওলা থেকে শুরু করে এরা সবাই লিথিয়াম আয়ন ব্যবহার করে। ওলাতে আমরা জানি হাই পিক আপ গাড়ি, ওর পিক আপ অনেক বেশি, 100-110-120 পিক আপ ওঠে। তো ওখানে লিথিয়াম আয়ন ব্যবহার করে, লিথিয়াম ফসফেট না। অধিকাংশ জায়গাতে লিথিয়াম আয়নই আমরা দেখতে পাবো, আর লিথিয়াম ফসফেট স্পেসিফিক কিছু জায়গাতে ব্যবহার করে, স্পেসিফিক কিছু কোম্পানি ব্যবহার করে। স্যার লিথিয়াম ফসফেট হলে কি তাহলে 110-120 তোলা যাবে না গাড়িতে নাকি, না হবে? না, যাবে না নয়, যাবে। কিন্তু লিথিয়াম আয়ন ব্যবহার করলে আপনি যদি 15 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100 তুলতে পারেন, আর লিথিয়াম আয়ন যদি হয় ওইটা 5 সেকেন্ডেই 0 থেকে 100 উঠে যাবে। মানে পিক আপ আচ্ছা স্যার, এবার কম clear। বেশি নয়, পিক আপটা কত তাড়াতাড়ি উঠছে সেটা কথা বলছি। বুঝতে হবে, মানে দুটোতেই হবে, টাইমের হেরফের হবে, বুঝতে পেরেছি। টাইমে যেতে হবে, একটা হচ্ছে আস্তে আস্তে করে উঠবে, একটা হচ্ছে কুইক উঠবে।